আমি কাউকে ভালোবাসি না, কিন্তু আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। কথা শেষ করার আগে সাবিয়া আবার চড় মারল। তুই মুখ বন্ধ কর, নষ্ট মেয়ে। ফোনে ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করবি, আর বিয়ের কথা বললেই বলবি প্রস্তুত না। করিমউদ্দিন তালুকদার রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করলো। সাবিয়া শান্ত হও, এটা তোমার মেয়ে, পাড়ার মানুষ না যে এমন করবে, এভাবে নিজের মেয়েকে মারে। সবাই চুপ হয়ে গেল। সাবিয়া চুপচাপ পেছনে সরে গেল, কিন্তু রাগে নিঃশ্বাস ফেলছে দ্রুত দ্রুত। এলা কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছল না। আমি কারো ইজ্জত নষ্ট করিনি, আমি শুধু নিজের মতো একটু সময় চেয়েছি, আর এই বাড়িতে মনে হয় সেটা চাওয়া পাপ। সবাই চুপ হয়ে যায়। এরা ধীরে ধীরে রুমে চলে গেল, দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে কান্নার শব্দ শোনা গেল। রাশেদ তালুকদার চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন। করিমউদ্দিন তালুকদার হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা শুধু নিজের কথা বলেছে, আমাদের তার কথা বোঝা উচিত। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। এলা জানালার পাশে বসে আছে, চোখে পানি, হাতে ফোন। স্ক্রিনে তাকিয়ে দেখছে তাসকিনের পুরনো ডাউনলোড করা ভিডিও। এলা চোখ বেয়ে টুপ করে অশ্রু গড়িয়ে পড়লো স্ক্রিনের ওপর। আমি এখন ভুলে গেছি কিভাবে হাসতে হয়। রাতের কান্না শেষে সকালটা এসেছে অদ্ভুত নীরবতায়। তালুকদার বাড়ির বারান্দায় সূর্যের আলো ঢুকেছে, পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। ইলার চোখে লালচে দাগ, কিন্তু মুখ শান্ত। রাশেদ তালুকদার ধীরে ধীরে মেয়ের রুমের দিকে এগোলেন। দরজায় হালকা টোকা দিয়ে ইলাকে ডাকলেন। ইলামা, ভেতরে আসতে পারি? ইলা বইয়ের পাতায় চোখ রেখেছিল, তবুও গলা ভারী হয়ে বলল, আসো আপু। রাশেদ ভেতরে ঢুকে চেয়ারে বসলেন কিছুক্ষণ, চুপ করে ইলার দিকে তাকিয়ে রইলেন। তারপর নরম গলায় বললেন, একটা কথা জিজ্ঞাসা করবো ইলামা, মন খুলে বলবি। বলো আব্বু। তুই কি কাউকে ভালোবাসিস? ইলা চুপ। জানালা দিয়ে আলো এসে পড়েছে তার মুখে। তারপর শান্ত গলায় বলল, না আব্বু, আমি কাউকে ভালোবাসি না। আমি শুধু এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। অন্তত আমার এসএসসি পরীক্ষাটা যেন দিতে পারি, তারপর যা খুশি করো, আমি আর কিচ্ছু বলবো না। রাশেদ কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন, চোখে গভীর চিন্তা। তিনি হালকা মাথা নেড়ে বললেন, ঠিক আছে মা, চল, আমার সঙ্গে চল। ইলা অবাক হলো, তবুও চুপচাপ বাবার পেছনে হাঁটতে লাগলো। দুজন সোজা গেলেন ড্রয়িং রুমে। সেখানে তখন সবাই বসে আছে, সাবিহা, পরি, বড় মা, মেঝো মা আর ইলার বড় বাবা। মেঝো বাবা চায়ের কাপ, সকালের আলো, তবুও ঘরে যেন আগুনের গন্ধ। রাশেদ চেয়ার টেনে বসলেন, কণ্ঠ দৃঢ় করে বললেন, শোনো সবাই, আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে এ বাড়িতে কেউ ইলার বিয়ে নিয়ে আর কোনো কথা বলবে না। মানে কি? তুই কি এখন ওর কথা শুনে বিয়েটা ক্যান্সেল করবি নাকি? এত ভালো প্রস্তাবটা। আমি জানি আমি কি বলছি সাবিয়া, মেয়েটা পড়াশোনা করতে চায়, ও পারবে আমি জানি। আমরা এতদিন যা করেছি সবসময় নিজের মতো করে ভেবেছি, এবার ওর কথাটাও শুনবো। বিয়ের পরে কি পড়াশোনা করা যায় না? তোমাকে এসব চিন্তা করতে হবে না, আমার মেয়ে আমার বোঝা না। আজ থেকে ইলামা যেভাবে চাইবে সে সেভাবেই চলবে। সবাই চুপ হয়ে গেল। ইলা স্তব্ধ দাঁড়িয়ে আছে, তার চোখ ভিজে উঠল অজান্তে। রাশেদ এবার ইলার দিকে তাকালেন। কিন্তু ইলামা, একটা শর্ত আছে। তুমি যেহেতু পড়তে চাও, তাহলে এখন থেকে তুমি পড়বে, কিন্তু কোনো প্রকার ফোন ব্যবহার করতে পারবে না। তোমার ফোনে কোনো প্রয়োজন নেই। বই, ক্লাস আর তোমার স্বপ্ন, এই হোক তোমার জগৎ আজ থেকে। ইলা চুপ করে বাবার চোখে তাকালো, তারপর ধীরে মাথা নেড়ে পড়ল, ঠিক আছে আব্বু, আমি রাজি। রাশেদ হালকা হাসলেন, কিন্তু সেই হাসিটা ছিল গম্ভীর ও ভারী। ইলার কিছু না বলে চলে গেল সেখান থেকে। সাবিয়া পাশে বসে রাগে চুপচাপ চোখ ফিরিয়ে নিল। রাশেদ শান্তভাবে বললেন, সাবিয়া, তুমি বলেছিলে ইলার কারোর সঙ্গে সম্পর্ক আছে। আমি ওকে নিজের মুখে জিজ্ঞাসা করেছি, ও না বলেছে। আমি আমার মেয়ের উপর বিশ্বাস রাখি, তবুও তোমার কথা ভুল প্রমাণ করার জন্য আমি ফোনটা নিয়ে নিলাম। এখন দেখা যাক ও নিজের জীবনটা কিভাবে সাজায়। সাবিয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। রাগে ঠোঁট কামড়াচ্ছে, চোখ লাল হয়ে উঠছে। রাশেদ উঠে দাঁড়ালেন, তারপর ফোনটা হাতে নিয়ে আরকিনের বাবাকে কল দিলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি রাশেদ তালুকদার বলছি। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন, আপনাদের ফোনের অপেক্ষায় ছিলাম। আমার মেয়ে এখন পড়াশোনার দিকে মন দিতে চাই, তাই আমরা আপাতত বিয়েটা নিয়ে আর আগাতে চাই না। আশা করি বিষয়টা বুঝবেন। ওপাশ থেকে কিছু কথা শোনা গেল। রাশেদ শান্তভাবে জাজাকাল্লাহ বলে কলটা কেটে দিলেন। ফোন নামিয়ে রেখে ধীরে ধীরে বললেন, এখন থেকে কেউ আর ইলার জীবনে বিয়ের চাপ দিবে না। ঘরে চুপচাপ নীরবতা। ইলা বাবার পায়ের কাছে এসে বসলো, চোখে পানি জমে উঠেছে। রাশেদ ইলার মাথায় হাত বুলিয়ে বললেন, তোর বাবা থাকতে আর তোর কোনো ভয় নেই মা। আব্বু, এভাবে আমার মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়ে থেকো। মেয়েরা যে শুধু সংসারের জন্য জন্মায় না, নিজের স্বপ্নের জন্য জন্মায়। এখন সেটা তুই প্রমাণ করবি ইলামা। ইলা চোখে ঝিলমিল করছে পানি আর দৃঢ়তা দুটোই। বাইরে তখন বিকেলের আলো ফিকে হয়ে আসছে। আকাশে হালকা মেঘ। পরি জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে, মনে মনে বলছে, ইলা, তুই আজ সত্যি বড় হয়েছিস।
এখন আমি শুধু নিজের জন্য বাঁচবো, নিজের স্বপ্নের জন্য। তার ফোনটা টেবিলে রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে হালকা বাতাস, আকাশে মেঘ, আর ভেতরে এক নতুন চাপ্টার শুরু। সেই সময় একটা মেসেজ আসলো। এলা ফোন হাতে নিয়ে দেখলো আরকিন মেসেজ দিয়েছে। আরকিনের মেসেজ। আমার রাগিনী, আমি দোয়া করি আপনি আপনার মায়াবী পুরুকে পান আর আপনার সব ইচ্ছা যেন পূরণ হয়। তবে আমি আপনার বিয়ের আগে পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করব। একটা রিকোয়েস্ট, আপনি যদি তাসকিনকে না বিয়ে করেন তাহলে সেই জায়গাটা আমার জন্য রেখে দিয়েন। আপনার অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ আরকিন। এলা মেসেজটা পড়ে দীর্ঘশ্বাস ফেললো। তারপর নিজের মনে পড়ল, আমিও আজ লাস্ট একটা মেসেজ দিব তাসকিনকে। এরপর তো আর কোনো দিন বিরক্ত করব না। আমি জানি এই মেসেজটার কোনো মানে নেই, তবু আমি আমার আবেগগুলো শেয়ার করব। সন্ধ্যার পর এলা ফোন নিয়ে বসলো। একটা নতুন জিমেল খুলে নতুন অ্যাকাউন্ট খুললো। তারপরে তাসকিনের প্রোফাইলে ঢুকে মেসেজ টাইপ করা শুরু করলো। এলার মেসেজ। ডিয়ার ভয়েস কিং, আপনি হয়তো এটা পড়েও হাসবেন, হয়তো বলবেন এই মেয়েটা পাগল, কিন্তু তারপরেও লিখছি, কারণ আজ আমার শেষ দিন আপনাকে কিছু বলা, আপনাকে বিরক্ত করার। আপনি জানেন ভয়েস কিং, আমি প্রথম দিন আপনার ভিডিও দেখেছিলাম একেবারেই অচেনা এক মানুষ হিসেবে, যিনি শুধু কণ্ঠে, চেহারায় নয়, নিজের ভেতরের গভীর দুঃখেও আলাদা ছিলেন। আমি জানি না কেন, কিন্তু সেই দিন থেকেই একটা অদ্ভুত টান কাজ করেছিল। আপনি ছিলেন আমার কাছে এক অদ্ভুত রহস্য, এক অসম্পূর্ণ গল্প। ধীরে ধীরে আমি আপনার হাসির মানে বুঝতে শিখেছি, আপনার রাগের পেছনের কষ্ট চিনেছি। আর ঠিক সেখান থেকেই আমার অনুভূতি জন্ম নেয় নিঃশব্দে, নির্লোভভাবে। আমি কখনোই চাইনি আপনাকে বিরক্ত করতে, শুধু চেয়েছিলাম আপনার একটুখানি সময়, একটুখানি মনোযোগ, একটুখানি হাসি দেখতে। আপনি যখন মেসেজের রিপ্লাই দিতেন না, আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছেন। আপনি যখন রাগে উত্তর দিতেন, তখন আমি নিজেকে দোষ দিয়েছি, হয়তো বেশি বলেছি। আর আপনি যখন মজার মজার ভিডিও আপলোড দিতেন, তখন আমি হাসতাম। আমি আপনার একটা নাম দিয়েছি, অ্যাংরি ম্যান, কারণ আপনি যে কোনো সময় রেগে যান আমার উপরে। জানেন, আমি আপনাকে কখনো আমার জীবনের দাবি করতে চাইনি, শুধু চেয়েছিলাম আপনি জানুন কোথাও এক কোণে এক ছোট্ট মেয়েটা আছে যে আপনাকে চুপি চুপি ভালোবাসে, যে আপনার প্রতিটা ভিডিওর শব্দে নিজেকে হারিয়ে ফেলে, যে আপনার হাসির ভেতরে নিজের পৃথিবী খুঁজে নেয়। আমি জানি আপনি এগিয়ে গেছেন, আপনার জীবনে হয়তো কেউ আছে, আপনার সেই রেড কুইন। আমি আজ জানি তিনি আপনার অতীত, আপনার ভালোবাসা, আপনার চোখের আপনি ওকে হারিয়ে কষ্টে পাচ্ছেন। আর আমি বুঝেছি আমার জায়গা সেখানে নেই। আমি শুধু ছিলাম একটা অচেনা নাম, একটুখানি মনোযোগ পাওয়ার জন্য লড়াই করা এক বোকা মেয়ে। আপনি জানেন আমি কাঁদতে পারি না কারোর সামনে, কিন্তু আজ লিখতে লিখতে চোখে পানি আসছে, হাত কাঁপছে, বুকটা ভার হয়ে গেছে। কিন্তু তারপরেও এই মেসেজের শেষে একটা কথা বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি। একটা পবিত্র, নীরব, অসমাপ্ত ভালোবাসা, যার কোনো দাবি নেই, কোনো প্রতিদান নেই, কোনো অভিযোগ নেই। আপনি যেমন আছেন ঠিক তেমনই ভালো থাকুন। আপনার হাসিটা যেন হারিয়ে না যায়, আপনার রাগ যেন আপনাকে গ্রাস না করে, আর আপনার ভেতরের কষ্টটা যেন কোনো একদিন সত্যিকারের ভালোবাসায় মুছে যায়। আজকের পর থেকে আমি আর থাকবো না অনলাইনে, না আপনার কমেন্টে, না কোনো ইনবক্সে। আজকের পর থেকে আপনি শান্তিতে থাকতে পারবেন। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো আপনাকে জ্বালাবো না। শুধু একটা জিনিস রেখে যাচ্ছি, আমার দোয়া যেন আপনি সব সময় হাসেন, সফল হন, ভালো থাকেন। আর যদি কোনো দিন হঠাৎ মনে পড়ে যায় ইলা নামের মেয়েটার কথা, তাহলে মনে করবেন সে এক সময় আপনাকে সত্যি সত্যি ভালোবেসেছিল, কোনো স্বার্থ ছাড়াই। এক নামহীন আপনার জন্য পাগল, যাকে আপনি কোনো দিন বোঝেননি। দ্য এন্ড, ইলা তালুকদার। মেসেজটা লিখে এলা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলো। আঙুলগুলো কাঁপছে, চোখের পানি স্কিনে পড়ছে। শেষ লাইনটা পড়েই সেন্ড চাপলো। এরপর নিঃশব্দে ফোনের সব আইডি ডিলিট করে দিল। এক এক করে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক সব মুছে ফেললো। একবার তাসকিনের সব ছবিগুলো দেখে নিল, সেগুলো ইলা কালেক্ট করেছিল সব জায়গা থেকে। তাসকিনের তারপরে ফোনটা রিসেট মেরে দিল। শেষে মোবাইলটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে গিয়ে তার বাবার টেবিলের উপর রেখে দিল ফোনটা। আব্বু, এই যে আমার ফোন,
তোমাকে দিয়ে দিলাম। ফোন দিয়ে এলা চলে আসলো নিজের রুমে। চুপচাপ এসে জানালার পাশে দাঁড়ালো এলা। বাইরে চাঁদের আলো, কিন্তু ভেতরে শুধু অন্ধকার। আজ সত্যি শেষ হলো একটা অধ্যায়। এলার ভালোবাসার শেষ মেসেজ। এলা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হয়তো আপনি আমার থেকে দূরে অন্য শহরে, অন্য ঠিকানা, কিন্তু আমরা একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি, একই চাঁদ দেখছি দুজনই। আজ এই চাঁদ আমার বার্তা নিয়ে যাবে আপনার কাছে, মনে রাখবেন। ভালোবাসা কখনো থামে না, শুধু দূরত্ব বেড়ে যায়। সময় সব ঠিক করে দেয়, এই কথাটা হয়তো সবাই বলে, কিন্তু ইলার জীবনে তা সত্যি হতে অনেক সময় লেগেছিল। তাসকিনের কাছে শেষ মেসেজ পাঠানোর পর থেকে ঠিক 1 বছর কেটে গেছে। এই 1 বছর ইলা কেঁদেছে, লড়েছে, নিজেকে বদলেছে, আর সবচেয়ে বড় কথা, নিজেকে চিনেছে। 1 বছর পর আজ ফলাফল প্রকাশের দিন। সকাল থেকে ইলার বাসায় এক অদ্ভুত উত্তেজনা, সবাই টেনশনে আছে রেজাল্টের। তালুকদার বাড়িতে তখন সবার মুখে উৎকণ্ঠা। রাশেক তালুকদার হাতে মোবাইল নিয়ে ফলাফল দেখছেন। হঠাৎ উচ্ছ্বাসে উঠে দাঁড়ালেন। ইলামা, তুই গোল্ডেন এ প্লাস পেয়েছিস মা। আমাদের পরিও গোল্ডেন এ প্লাস পেয়েছে। এক মুহূর্তে পুরো বাড়ি ভরে গেল। করতালিতে সাবিয়া চোখেও আনন্দের অশ্রু। বড় মা দোয়া পড়ছেন, আর পরি দৌড়ে গিয়ে ইলাকে জড়িয়ে ধরল। ইলা নীরবে চোখ বন্ধ করে শুধু বলল, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে অপমানের জবাব দিয়েছেন নিজের কৃতিত্বে। ইলা, রেজাল্ট বের হয়েছে, গোল্ডেন এ প্লাস। তুই গোল্ডেন পাইছিস রে। ইলা তখন জানালার পাশে বসেছিল। ধীরে ঘুরে তাকালো পরির দিকে। চোখে এক চিলতে হাসি, কিন্তু সেটা শান্ত, আগের মতো উত্তেজিত নয়। হয়ে বা ইলা আগে থেকেই জানতো ইলার রেজাল্ট এমন একটা অবস্থা। তবুও পরির দিকে তাকিয়ে বলল, তুইও তো পাইছিস পড়ি। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের দুজনের নাম যদি আসে, ভাবনা কেমন লাগবে। তখন মনে হবে জীবন আসলে হারায় না, নতুন ভাবে শুরু হয়। আবার শুরু হলো তাদের নতুন যুদ্ধ। দুজনে খুব পড়াশোনা করে বেশ কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দিল। কয়েকদিন পরেই ফলাফল এলো। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। পরির সাবজেক্ট সোসিওলজি, আর ইলার সাবজেক্ট জার্নালিজম। বাড়ির সবাই অনেক খুশি। ইলার পরির অপেক্ষা, কবে তারা তাদের সেই ভার্সিটিতে যাবে, মুক্তভাবে ঘুরতে পারবে। অপেক্ষার প্রহর শেষ করে ইলা অপরে চলে গেল তালুকদার বাড়ি ছেড়ে ঢাকাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের গেট দিয়ে যখন ইলার পরি প্রথম ঢুকলো, মনে হচ্ছিল একদম নতুন একটা পৃথিবীতে এসেছে সে। সবাই ব্যস্ত, কেউ বই নিয়ে, কেউ চাহাতে, কেউ প্রেমের গল্পে। পরি আর ইলা দুজন একসাথে একই হোস্টেল উঠেছে, রুম নাম্বার 213, শহীদ জননী হল। হলরুমের বারান্দায় বিকেলের আলো পড়লে দূরের সংসদ ভবনের ছায়া দেখাচ্ছে। সেই আলোয় বসে ইলা প্রতিদিন বই পড়ে, চুপচাপ গান শোনে, রেগুলার ক্লাস করে। এভাবে 2 সপ্তাহ কেটে গেল। রুমের এক কোণে 2 মেয়ে একসাথে বসে সকালে চা খাচ্ছে। একজনের চোখে ফ্রেমের চশমা, চুল কাজ ছোঁয়া, আর মুখে এক শান্ত আত্মবিশ্বাস। সে ইলা। পড়া চাপের কারণে ইলা চুল কেটে ছোট করে দিয়েছে। যখন বাড়ি ছিল তখন ইলার মা ইলা চুল ধুয়ে দিত, কিন্তু এখন ইলা একা একা চুলের যত্ন করতে পারে না, তাই চুল ছোট করে নিয়েছে। আর আরেকজন আগের মতোই চঞ্চল, খিলখিল হাসি মুখে সবসময় ইলার পেছনে লাগে, সে হচ্ছে পরি। এই 2 মেয়ের সঙ্গে এখন নতুন একজন যুক্ত হয়েছে, হালিমা সরকার। হালিমা একটু বেখেয়ালি, একটু হাস্যকর, কিন্তু মনটা একদম শিশুর মতো। সবসময় কথা বলে, হাসে, মজা করে। কখনো ভুল করে চাতে লবণ দেয়, আবার কখনো রাত্রে পরি ইলাকে ডেকে তার আজয়রা গল্প শোনায়, যা ইলার পরি মন দিয়ে শুনে। তবু ওর মধ্যে এমন কিছু আছে যা তাদেরকে আলাদা করে না। হালিমাকে তার বাবা মা অস্ট্রেলিয়াতে পাঠাতে চেয়েছিল, কিন্তু হালিমা যাবে না বলে দিয়েছিল, যার কারণে হালিমা বাবা মা রাগ করে আছে। হালিমা মন খারাপ করে ইলার পরীকে বলল, তোরা জানিস তোরা ছাড়া আমার কেউ নেই। আব্বু আম্মু ভাইয়ারা কেউ তেমন কথা বলে না। আমি শুধু তোদের কারণেই এখানে হাসি খুশি থাকতে পারছি। তুই পাগল, আমরা আছি তো তোর সাথে। আমরা 3 জন একটা টিম, চিরকাল এইভাবে থাকবো। আর না হলে আমাদের রায়েত ভাইয়ের বউ বানিয়ে দিব। মাফ চাই ভাই, তোদের ওই প্লে বয় ভাইকে আমি বিয়ে করতে চাই না। এমনিতেও আমি ওনাকে অনেক ভয় পাই। পরি হালিমার কথা শুনে হেসে ওঠে। ইলাও হাসছে, কিন্তু ইলার হাসি বাকি দুজন দেখতে পেল না, কারণ ইলা তখন বইয়ের দিকে তাকিয়েছিল। ইলা বইয়ের দিকে চোখ রেখেই বলল, হালিমা, তুই আমাদের হাসির কারণ। তুই আছিস বলেই এই রুমটা বেঁচে আছে। এই 1 বছর ইলা অনেক বদলে গেছে। আগে সেই কান্না বিচার নীরব মেয়ে এখন আত্মবিশ্বাসে ভরা। তার চোখে একটা দৃঢ়তা, মুখে নরম কিন্তু শক্ত হাসি। তাসকিন নামের মানুষটা এখন শুধু তার অতীতের একটা অধ্যায়। সে আর ফোনের ওয়ালপেপারে তাসকিনের ছবি রাখে না, না কোনো নোটবুকে টি অক্ষর লিখে রাখে। সে এখন নিজের জীবনের লক্ষ্য নিয়েই ব্যস্ত। একজন ভালো সাংবাদিক হবে, মানুষের গল্প বলবে,
মানুষের গল্প শুনবে, কারণ একসময় তার নিজের গল্প কেউ শুনেনি। ইলা এখন প্রতি সকালে ক্যাম্পাসের টাওয়ার ঘুরে বেড়ায়, হাতে নোটবুক, গলায় ক্যামেরা। আর পরি ও হালিমা মিলে হাসতে হাসতে ওকে বলে, আমাদের ইরা এখন পুরো রিপোর্টার লেডি। তোরাই তো আমার পাওয়ার, আমি একা কিছুই না। হালিমা চুপচাপ বিছানায় বসে বই পড়ছে, পরি পাশে বসে মোবাইল স্ক্রল করছে। আর ইলা জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। রাতের চাঁদ, টিমটিমে আলো, দূর থেকে এশার আজানের ধ্বনি, সবকিছু মিলিয়ে একটা শান্ত আবহাওয়া। হালিমা হঠাৎ বলল। ইলা, কখনো পুরনো কাউকে মিস করিস? ইলা চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল বাইরে, তারপর মৃদু হেসে বলল, না রে, এখন কাউকে মিস করি না। হয়তো মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু কষ্ট লাগে না, কারণ আমি জানি আমার কষ্টগুলোই আমাকে আজকের আমি বানিয়েছে। পরি ইলার দিকে তাকিয়ে দেখলো ইলার ফেস কেমন হয়েছে দেখে ইলা স্বাভাবিক আছে। পরি তখন হালিমার দিকে তাকিয়ে হেসে বলল। দেখলি আমাদের ইলা এখন দার্শনিক হয়ে গেছে। তিনজন একসাথে হেসে উঠল। হাসিটা গড়িয়ে পড়ল জানালা দিয়ে চাঁদের আলোয়। হ্যাঁ, এই 1 বছর ইলা তাসকিনের ভিডিও, কথা কোনো কিছুই কাউকে বলেনি। ইলা জানেও না তাসকিন এখন কোথায় আছে, কি করছে, বিয়ে করেছে কিনা কিছুই জানে না, আর জানতেও চায় না। ইলা এখন জানে জীবন শুধু ভালোবাসা হারানোর গল্প না, জীবন মানে নিজেকে ফিরে পাওয়ার গল্প হতে পারে। তাসকিনের নাম এখন কোনো দাগ না, শুধু একটা শিক্ষা। আর পরি আর হালিমা, ওরা এখন ইলার পৃথিবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে হোস্টেলের ছাদের নিচে 3টি মেয়ের হাসি মিলে মিশে যায় শহরের কোলাহলে, যেন বলে দেয় একসময় যারা ভেঙে গিয়েছিল তারাই একদিন সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। একদিন গরম বিকেলটা একটু অস্বাভাবিক লাগছিল ইলার কাছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসের রাস্তাটা তখনও জনাকীর্ণ, গাছের পাতা গরম হাওয়ায় নড়ছে। ইলার হাতে একটা ফাইল, কানে এয়ারপড বাজছে তার প্রিয় গান, তুমি জানতে পারোনি কখনো কতটা ভালোবেসি। চোখে রোদ পড়ছে আর সে হাঁটছে নিজের জগতে হারিয়ে। সবার থেকে সবকিছু লুকালেও সত্যি বলতে ইলা এখনো তাসকিনকে নীরবে ভালোবেসেছে। হয়তো সেটা প্রকাশ করে না, কিন্তু ইলা তাসকিনকে কখনো ভুলতে পারবে না, কারণ তাসকিন ইলার প্রথম ভালোবাসা ছিল, আজকেও থাকবে। ইলা হাঁটছে নিজের মতো করে, পুরো দুনিয়া মনে হয় চুপ হয়ে গেছে। মাথায় তখনও তাসকিন, পুরনো কষ্ট, নতুন লক্ষ্য, সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছে। ঠিক এমন সময় পেছন থেকে এক বাইক ছুটে আসছে ফুল স্পিডে। চালকের কণ্ঠে আতঙ্কে বলে, হেই হেই মিস, সাইডে যান, হর্ন শুনছেন না? কিন্তু ইলার কানে তখন এয়ারপড মিউজিক বাজার কারণে ইলা কিছু শুনতে পাচ্ছে না। বাইক আর ইলার মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। এই মনে হয় অ্যাক্সিডেন্ট হলো বলে ঠিক সেই মুহূর্তে কেউ একজন পেছন থেকে হাত বাড়িয়ে জোরে টেনে নেয় ইলাকে। ধপাস, দুজনেই রাস্তার ধারে পড়ে গেল। ইলা পুরোটা সময় বুঝেই উঠতে পারলো না কি ঘটলো। সে নিজের ব্যাগটা ঠিক করে দ্রুত উঠে দাঁড়ালো। ইলা দেখলো বাইকটা চলে গেল। ইলা বুঝতে পারলো ছেলেটা তাকে বাঁচানোর জন্য এভাবে টান মারছিল। তাই ইলা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। আপনি না টানলে হয়তো আমি আজ অ্যাক্সিডেন্ট করতাম। ছেলেটা উঠে দাঁড়ালো। ইলার কথা শেষ হবার আগেই ঠাস একটা তীব্র শব্দ। ইলা হতভম্ব, তার গালে জ্বালা ধরেছে। চড় মেরেছে ছেলেটা ইলাকে, এত জোরে মেরেছে মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হয়ে গেছে। কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল ইলা, তারপর চমকে পড়ল। এই যে মিস্টার, আপনি এত জোরে আমাকে মারলেন কেন? ছেলেটা 5 ফিট 8 ইঞ্চি উঁচু, ফর্সা লম্বাটে মুখ, চোখ দুটি মাঝামাঝি আকারের, গভীর চাউনি, ভুরুগুলো মাঝারি ঘনত্বের স্বাভাবিক আকৃতির, নাকটা সোজা, ঠোঁট দুটি পূর্ণ, নিচের ঠোঁটটি সামান্য বেশি মোটা, ঠোঁট কালার গোলাপি, চুলগুলো কালো, মাঝারি আকারে কপালের উপরে ঝুলে আছে, কালো টি শার্ট, হাতে ঘড়ি। ইলার আর বাঁচতে বাকি রইল না, এটা ভার্সিটির সিনিয়র কেউ। ইলার প্রশ্নের উত্তর দিতে ছেলেটি বলল, আমার নাম আরিয়ান খান, আর চটা লাগার জন্য মেরেছি যাতে নেক্সট টাইম রাস্তায় হাঁটার সময় মন অন্য কোথাও না থাকে। ইলা হা করে তাকিয়ে রইল তার দিকে, চোখে অবিশ্বাস, মুখে রাগ, আবার কোথাও যেন একটা অদ্ভুত শিহরণও। মানে আপনি কে আমাকে এভাবে মারার আর আমাকে শেখানোর? আমি এমন একজন যে নিজের চোখের সামনে কাউকে মরতে দেখতে পারে না, আর যাকে বাঁচাই সে যদি ধন্যবাদ দিতে আসে তার আগে নিজের ভুলটা শেখানো আমার কাজ। গাল চেপে বলল ইলা, আপনার এই শেখানোর ধরনটা একটু ব্যথাদায়ক হয়ে গেল না? ব্যথা ছাড়া মানুষ কিছু শেখে না মিস। ইলা তালুকদার। ভালো নাম, কিন্তু নামের মতো মানুষের মিল নেই। আমার মনে হয় আপনি উগান্ডা থেকে এসেছেন। আপনি জানেন আমি কে? জানি না, আর জানতেও চাই না। তবে এই রাস্তায় আবার হেডফোন কানে দিয়ে হাঁটলে আমি ট্রাক এনে পিষে দিয়ে চলে যাব। ইলার রাগে কাঁপছে, তবুও কিছু বলতে পারছে না, কারণ ঢাকাতে সে নতুন আর ইচ্ছেও নেই কারোর সাথে ঝামেলা করার।
তাই নিজের রাগ কন্ট্রোল করে নিল। আরিয়ান হেলমেটটা হাতে তুলে বাইকের দিকে হাঁটতে হাঁটতে পিছনে না তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, গালে লালচে দাগ পড়েছে, বরফ লাগিয়ে নেবেন। বরফ কি এখন আমার দাদু আমাকে এনে দেবে এখানে? সামনে দিয়ে একটা লোক আইসক্রিম নিয়ে যাচ্ছিল। আরিয়ান একটা আইসক্রিম কিনে ইলার দিকে এগিয়ে আসলো। এসে দেখে ইলার ফর্সা গালে আরিয়ানের হাতের 5টা আঙুলের ছাপ উঠে গেছে। আরিয়ান গালে আইসক্রিম লাগাতে যেত কিছু ভেবে ইলাকে বলল। এই যে লাগিয়ে নিন, ভালো লাগবে কিছুটা। ইলা দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তার বুক ধকধক করছে, গাল এখনো জ্বলছে, কিন্তু মনে এক অদ্ভুত জ্বর, রাগ, অপমান আর অজানা কৌতূহলের মিশেল। মনে মনে বলল, আরিয়ান খান, নামটা ঠিক মনে রাখলাম। পরের বার দেখা হলে আমি এই জ্বরের বদলা না নিয়ে ছাড়বো না। ইলা গালে হাত দিয়ে হলে চলে গেল। পরি আর হালিমা ইলার এই অবস্থা দেখে কিছুটা অবাক হলো। ইলা কান্না করবে করবে অবস্থা। পরি দ্রুত ইলার কাছে আসলো, সাথে হালিমা। কিরে, তোর গালে কি হয়েছে? এই অবস্থা কেন গালের? ইলা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। চোখের কোণে জল চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। ইলা, কে মারলো তোকে এভাবে, বলবি? বল ইলা, চুপ কেন? কে এই কাজটা করলো বলতো? আমি এখনই দেখি ওর কপালে কি লেখা আছে। আজ ওর একদিন কি আমার 5-6 দিন? কিছু না পড়ি, আমি নিজেই পড়ে গিয়েছিলাম। নিজেরে মারছিস নাকি তুই? একটা বড় হাতের 5টা আঙুলের ছাপ বসে গেছে, এভাবে পড়ে কেউ? এমন দাগ করে তুই কি ভাবিস আমি বোকার হালি? প্লিজ পড়ি, এখন কিছু জিজ্ঞেস করিস না, আমি একটু একা থাকতে চাই। হালিমা নিঃশব্দে পরির দিকে তাকালো। দুজনেই বুঝতে পারছে ইলার ভেতরে কিছু একটা ভেঙে গেছে। ঠিক আছে, কিন্তু তুই একা একা রুমে থাকলে আমরা দুইটা কি করব? আমার জন্য নুডলস নিয়ে আয় যা। ইলার কিছু না বলে ধীরে ধীরে রুমে চলে গেল। দরজা বন্ধ হবার সঙ্গে সঙ্গে তার চোখের জল গড়িয়ে পড়ল বালিশে। সময় এভাবে যাচ্ছিল, ইলাও সেদিনের পরে আর ওই ছেলেকে দেখেনি। ইলা সব ভুলে গেছিল। আবার আগের মতো সময় যেতে লাগলো, কিন্তু ইলার রাস্তায় গান শুনে না, গান শোনার ইচ্ছা হলেই সে থাপড়ের কথা মনে পড়ে। কিন্তু কিছুদিন পরে ভার্সিটির সেই সকালটা ছিল অন্যরকম। আকাশে হালকা রোদ, ক্যাম্পাসের প্রতিটা কোণে নতুন সেমিস্টারের কোলাহল। ইলা, পরি আর হালেমা 3জন একসাথে হাঁটছিল। মেয়েদের হাসির ফাঁকে ইলার মুখে একটা অদ্ভুত গম্ভীর ভাব, কিন্তু বেশি সময় লাগলো না চারপাশে হাসি মিলিয়ে যেতে। হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল ভার্সিটির কয়েকজন সিনিয়র। 6জন ছেলে, মুখে অহংকার মেশানো হাসি। তাদের মধ্যে একজন বলল, এই তোমরা নতুনরা আমাদের সামনে দাঁড়াও। পরি আর হালিমা একে অপরের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে গেল, কিন্তু এলা সোজা তাকালো সেই ছেলেটার চোখে। কেন আমরা দাঁড়াবো? আপনারা কি আমাদের অপমান করার লাইসেন্স নিয়েছেন নাকি ভার্সিটি থেকে? সিনিয়র একে অপরের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল। তারপর ইলার সামনে দাঁড়িয়ে একজন সিনিয়র বলল, তোমার তো দেখি অনেক সাহস, তাইলে মিষ্টি গলায় একটু গান গাইতে হবে তোমার, আর তারপর হাঁটু গেড়ে বসে আমাদের সিনিয়র ভাইদের সালাম দিতে হবে, বুঝছো? ইলা চুপ থাক, ওদের সাথে লাগিস না। কিন্তু ইলার চোখে রাগের আগুন জ্বলছে। ইলা এত সহজে ছাড়ার মেয়ে না, আর ইলার বাবা সবসময় বলে অন্যায় দেখলে প্রতিবাদ করতে। ইলা রাগে কণ্ঠে বলল, তোমরা নিজেদের সিনিয়র দাবি করো, অথচ মেয়েদের সম্মান দিতে জানো না। লজ্জা হওয়া উচিত তোমাদের। এই কথাতেই পাশের এক সিনিয়র রেগে গিয়ে ইলার হাত শক্ত করে ধরে ফেলল। বেশি কথা বলবি না তুই। তুই জানিস আমরা কে, কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? সেই মুহূর্তে ইলার শরীরে রক্ত যেন ফুটে উঠল। চোখের সামনে চোখগুলো লাল ঝাপসা হয়ে গেল। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ছেলেটার গালে। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ছেলেটার চোখ লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। ছেলেটা রাগে লজ্জায় ইলাকে বলল, তোকে আজ এমন শিক্ষা দেবো যে তুই কাউকে মুখ দেখাতে পারবি না। ওরা 3জন মেয়েকে ঘিরে ফেললো। পরি ভয় পেয়ে ইলার হাত চেপে ধরেছে। হালিমা ফিসফিস করে বলল, ইলা চল এখান থেকে। কিন্তু সিনিয়ররা তখন রেগে আগুন। ইলা চুল ধরে টেনে সাইডের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পরি আর ইল্লা চিল্লায়, হেল্প চাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না হেল্প করার জন্য। সবাই ফোনে ভিডিও করতে ব্যস্ত। ইলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পরি আর হালিমা কান্না করছে। ঠিক তখন এক প্রচন্ড ভারী আওয়াজ শোনা গেল, এই বাচ্চার দল থাম। সবাই তাকালো সামনের দিকে। সামনে দাঁড়িয়ে আছে একজন ছেলে, উঁচু দেহ, কালো শার্টে গাঢ় চোখ দুটো জ্বলছে, হাতে একটা ক্রিকেট ব্যাট। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চেহারায় এমন এক ভয়ঙ্কর শান্তি যে 4জন সিনিয়রের বুকের ভেতর কাঁপুনি ধরালো। ব্যাটটা কাঁধে রেখে ছেলেটা উঁচু গলায় বলল, হাত ছাড়ো ওই মেয়েটার। এক মুহূর্তের জন্য সবার নিঃশ্বাসও বের হলো। এমন এক অবস্থা। তার চোখে এমন কিছু ছিল না, জানার রাগ না ভয়, বরং এক ধরনের হুঁশিয়ারি, যেটা কারো সাহস হয় না উপেক্ষা করার। সিনিয়ররা একে অপরের মুখ চেয়ে ধীরে ধীরে ইলার হাত ছেড়ে দিল।
এলা অবাক চোখে তাকিয়ে রইল সেই ছেলেটার দিকে। এলা চিনতে বাকি রইল না ছেলেটাকে। তার হাতে ব্যাটটা এখনো শক্ত করে ধরা, মুখে কোনো হাসি নেই, চারপাশ নিস্তব্ধ। শুধু হালকা বাতাস ইলা চুল উঠছে, আর সেই ছেলেটার গলায় ভেসে আসছে একটাই কথা। চারপাশ নিস্তব্ধ, গরম বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে সেই ছেলেটার দিকে, যে একাই 4 জন ছেলেকে থামিয়ে দিয়েছে। পরি হালিমা এলার কাছে এসে দাঁড়ালো, কারণ নিঃশ্বাস নেওয়ারও সাহস নেই। ছেলেটা ধীরে ধীরে ব্যাটটা কাঁধ থেকে নামালো, চোখে একদম তীক্ষ্ণ দৃষ্টি, মুখের ভেতর হালকা রাগের রেখা। ইলা চিনে ফেলেছে এটা আরিয়ান খান, ঠিক সেই ছেলেটা যে কয়েকদিন আগে রাস্তায় ওকে টেনে বাঁচিয়ে একটা চড় মেরেছিল। আরিয়ান সোজা এগিয়ে গিয়ে ইলার সামনে দাঁড়ালো। সিনিয়ররা তখনও চুপ, কেউ সাহস করে কিছু বলছে না। তোদের ভার্সিটিটা নিজের বাসর ঘর মনে হয়, যে মেয়েদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিস? আমি এখনই তোদের নিয়ে ডিনের কাছে যাব। একজন সিনিয়র গলা নামিয়ে বলল। ভাই, ভুল হয়ে গেছে। আরিয়ান ব্যাটটা সেই সিনিয়রের বুকের সামনে ঠেলে দিল, ঠান্ডা গলায় বলল। ভুল তো সবাই করে, কিন্তু সবাই তোদের মতো নোংরামি করে না। তারপর আরিয়ান ঘুরে ইলার দিকে তাকালো, চোখে এখনো রাগ, কিন্তু ভিতরে কোথাও যেন একটা দোষী নর্মতা নিয়ে বলল। আপনি ঠিক আছেন তো? ইলা কিছু বলতে পারল না, কণ্ঠে কোনো শব্দই বের হচ্ছে না, শুধু মাথা নেড়ে জানালো হ্যাঁ। বলল। পরি ধীরে ইলার পাশে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল। কি রে, কে এই ছেলে? তোকে কিভাবে চেনে? এটা সেই ছেলে যে আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর পরে চড় মেরেছিল, আর আজ সেই আবার আমাকে বাঁচালো। হালিমার পরি তখন অবাক মুখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। হালিমা দুগালে হাত দিয়ে বলল। ও মা, এত কিউট ছেলে আবার এমন ভয়ঙ্কর রাগও করতে পারে? ইলা, তুই এই হাতের মার খেয়েছিস? তোর দাঁতগুলো ঠিক আছে? পরির মুখে কথাটা বের হতেই ইলার মুখের কোণে হালকা এক রাগ জমে উঠল। হালিমা তখন পাশেই দাঁড়িয়ে মুখ ঢেকে হেসে বলল। ইলা, আমি ভাবছিলাম তুই ওই 4 জনকে পেটাবি, কিন্তু শেষে দেখি তোর জন্য নায়ক এসে হাজির। আরিয়ান তখনও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, রাগে তার ঘাড়ের রগ ফুলে উঠেছে। হাতে ধরা ব্যাটটা শক্ত করে ধরে আছে, যেন এখনো কারো হাড় গুঁড়ো করে ফেলবে। চোখ দুটো লালচে, কিন্তু তাতে একটা স্থির আগুন, যেটা ভয়ও দেখায়, নিরাপত্তাও দেয়। ইলা চুপ আছে, মুখে কিছু না বললেও তার চোখে দেখা যাচ্ছে ঝড়। পরি হেসে বলল। তুই এখন চুপ কেন রে ইলা? তোর ওই মিস অ্যাটিটিউড ভাবটা আজ গেল কই? আমার অ্যাটিটিউড কেউ কিনে খায় না। আমি চুপ মানেই আমি ভয় পেয়েছি, এমনটা না। পরি আর হালিমা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। ঠিক তখনই আরিয়ান সামনে এগিয়ে এলো সিনিয়রদের। তার কণ্ঠস্বরের রাগ, প্রতিটা শব্দ ছুরি কেটে যাওয়ার মতো ধারালো। আরিয়ান সিনিয়রদেরকে বলল। আমি যদি আর নেক্সট টাইম এমন কিছু দেখি, তাহলে আর ওয়ার্নিং দেব না, ডিরেক্ট সবগুলোর হাড্ডি গুঁড়ো করে ফেলবো। এখন তোমরা আসতে পারো। সিনিয়ররা তখন মাথা নিচু করে চুপচাপ জায়গা ছাড়ল। পুরো ক্যাম্পাসে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল। শহীদ জননী হলে 3টা মেয়েদের সঙ্গে ঝামেলা করতে গিয়ে 4 জন সিনিয়র আরিয়ান খানের কাছে ওয়ার্নিং খেয়ে পালিয়েছে। রোদ ধীরে ধীরে নরম হয়ে আসছে, বাতাসে অদ্ভুত একটা স্বস্তি। ইলা, পরি আর হালিমা 3 জনেই হলের দিকে হাঁটছে। তাদের মধ্যে এখন হাসি, কিন্তু চোখে ঝিলে গেছে অন্যরকম এক উত্তেজনার। পরি কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল। ইলা, আজ তুই যেভাবে থাপড় মারছিলি, আমি তো শিউরে উঠেছিলাম। আমি কে এটা ওদের জানিয়ে দিলাম একটু। ইলা তালুকদারের সাথে লাগতে আসলে তার পরিস্থিতি কি হতে পারে? হ্যাঁ, আরিয়ান ভাইয়া সময় মতো এসে না পড়লে আজকে তো আমাদের হিরোইনকে হাসপাতালে নিতে হতো। আসছে আমার হিরো হইতে রে। আমার হিরো হওয়া এত সহজ না, তবে ওই বেয়াদ্দপটারে থাপ করে সুদটা ফেরত দেবই। ইলা, এটা কেমন কথা? ছেলেটা 2বার তোকে বাঁচিয়েছে, আর তুই কিনা এখনো মারতে চাস? ইলা ব্যাগ নামিয়ে বসে পড়ল বেঞ্চে শান্ত গলায়। বাঁচানো আর চর মারা এক জিনিস না পড়ি। সে পারতো আমাকে বাঁচানোর পরে সুন্দর করে বুঝিয়ে বলতে, তা না করে কি করলো, আমাকে থাপ্পড় মেরে দিল। আমি কৃতজ্ঞ, সেটা কিন্তু আমি ভুলিনি। কিন্তু তুই ভালো করে জানিস, কেউ আমাকে মারলে সেটা আমি 10 বছর পরে হলেও শোধ তুলি। এলা ছোট থেকে একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে এলাকে কেউ মারলে এলা সেটা কখনো ভুলে না। সে যে কোনোদিন সেই মারের প্রতিশোধ তুলে। গুরুজন বাদ দিয়ে সবাই ইলার এই প্রতিশোধের শিকার। ইলা, তুই মনে হয় ওই ছেলের খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যাবি। প্রেমে পড়বো আর আমি, সেটা আর এই জন্মে সম্ভব না। আমার মনে তালা মেরে রেখেছি, এই তালা আর কেউ খুলতে পারবে না। ইলার কথাগুলো শুনে পরি থমকে গেল। ইলা অনেক বদলে গেছে।
আগে সেই চুপচাপ কাঁদুনে মেয়েটা এখন আর নেই। তার চোখে দৃঢ়তা, মুখে আত্মবিশ্বাস, আর কণ্ঠে একরাশ আগুন। সন্ধ্যার নরম আলোয় তিনজন বসে চা খাচ্ছিল। বাইরে তখন হালকা বাতাস বইছে। পরি জানালার বাইরে তাকিয়ে বলল, ইলা তুই জানিস আজকে তোদের ঝামেলার ভিডিও কেউ নাকি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, আর ভিডিওটা ভাইরালও হয়ে গেছে। হোক ভাইরাল, জানুক সবাই, ইলা তালুকদার কোনো অন্যায় সহ্য করে না। ভাইরাল তুই হোসনি, আরিয়ান ভাই ভাইরাল হয়েছে। এই তোর সাহস আমারে খুব ভয় পাইয়ে দেয় মাঝে মাঝে। যতদিন ভয় আছে ততদিন মানুষ বেঁচে আছে। রাত তখন প্রায় 11টা চুই চুই। শহীদ জননী হলের করিডোরে হালকা আলো ঝুলছে। ঘড়ির কাঁটা থমকে গেছে যেন, কিন্তু এলার চোখে ঘুম নেই। বিছানায় চুপচাপ শুয়ে আছে, কানে হেডফোন, কিন্তু গান চলছে না। হেডফোনের ভেতরে শুধু নীরবতা। তার পাশে পরি আর হালিমা গভীর ঘুমে, মুখে ক্লান্তের রেখা। দিনের ঘটনাগুলো যেন এক সিনেমার দৃশ্য হয়ে এলার মাথায় ঘুরছে। সিনিয়রদের মুখ, সেই থাপ্পড়, আরিয়ান, সবকিছু একটা অদ্ভুতভাবে গেঁথে গেছে মনে। এলা কাঁথা সরিয়ে উঠে বসলো, জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো পড়ছে ক্যাম্পাসের গাছপালায়। এলা চিন্তা করছে, ঢাকায় আসার পরে 2বার এই ছেলে আমাকে বাঁচালো। কিন্তু কেন ইলার বুকের ভেতর হালকা কাঁপুনি লাগলো? একরকম অজানা কৌতূহল ইলা ভাবছে। এই ছেলেটা এমন কেন? সব সময় রাগে টকবক করে, অথচ চোখ এমন শান্ত কেন? আবার পরবর্তীতে আবার ভাবলো, আজ বাঁচালো, আবার কাল মারবে হয়তো। আজ রাগের কারণে মারতে ভুলে গেছে। আল্লাহ বাঁচাও আমাকে ওই রাক্ষসের সামনে যেন আর না পড়তে হয়। অন্তত 1 বছর যাতে সব ভুলে যায়, সাথে আমাকেও। অন্যদিকে আরিয়ান নিজের বেডে শুয়ে চাঁদের আলোয় দেখছে আর ভাবছে, সে মেয়েটা যাকে আজ নিয়ে 2বার বাঁচালো, কিন্তু কেন এই মেয়ে কিভাবে তার সামনে আসে বারবার? তখন আরিয়ান আর ইলার সেই রাগী চোখের কথা মনে পড়ল। আরিয়ান নিজের অজান্তেই হেসে দিয়ে আরিয়ান মনে মনে বলল, অদ্ভুত মেয়ে, আজকাল এমন মেয়ে খুব কম দেখি। পরের দিন সকাল ক্যাম্পাসে ঢুকেই 3জনকে সবাই চিনে ফেলছে। ওরা সেই মেয়েরা যারা সিনিয়রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ছেলেরা ফিসফিস করছে, মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। হালিমা তো এখন পুরো স্টার হয়ে গেছে। সবাই তাকে ভিডিওর 3য় মেয়ে বলে ডাকছে। ওই যে ভাইরাল গার্লস বলে কেউ কেউ পাশ দিয়ে হেসে যাচ্ছে। ইলা তুই এখন ভার্সিটি ক্রাশ, সবাই তোর নাম জানে। জানুক, তাতে আমার কি? আমি কাউকে পাত্তা দিব না। কথাটা শেষ হতে না হতে পেছন থেকে গম্ভীর গলায় কেউ বলল। তবুও কেউ যদি ভাবতে চায়। 3জন একসাথে ঘুরে তাকালো। আরিয়ান দাঁড়িয়ে আছে, কালো টি শার্ট, জিন্স, তার চোখে আগের মতোই তীক্ষ্ণ দৃষ্টি। পরে কোনোই দিয়ে এলাকে খোঁচা দিল। দেখ দেখ তোর নায়ক হাজির। কালকের ঘটনার রিপোর্ট আমি ডিনের কাছে জমা দিয়েছি। তোদের নাম আসবে না, আমি হ্যান্ডেল করে ফেলেছি। আর সেই ভিডিও সবাই ডিলিট করে দিয়েছে। থ্যাঙ্কস, কিন্তু আমার নামে কিছু আসলেও সমস্যা নেই, আমি ভয় পাই না। আরিয়ান ইলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এলা মাস্ক পরে আছে, চোখ দুটো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এলার চোখে কিছুক্ষণের জন্য হারিয়ে যায় আরিয়ান। এলা বুঝতে পেরে আঙুল দিয়ে তড়ি মারে, আরিয়ানের হুঁশ ফিরে। ভয় না পাওয়া ভালো, কিন্তু বেয়াদবি আর সাহস এক জিনিস না। এলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিয়ানের দিকে। এলার মনে হলো আরিয়ান তাকে অপমান করলো। আপনি একটু বেশি জাজ করেন আমাকে। আমি খুব তাড়াতাড়ি মানুষ চিনতে পারি, এটা আমার বদ অভ্যাস। তাহলে একটা টিয়া পাখি নিয়ে বসতেন, মানুষের ভবিষ্যৎবাণী করে দিতেন। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আপনার মুখটা খুব বিপজ্জনক, কেউ তাকালে ভুলে যাবে কাকে মারতে এসেছিল। পরি আর হালিমা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। এলার মুখ লাল হয়ে গেল, রাগে আর অজানা লজ্জায়। আপনি যা খুশি ভাবুন, আমি যাচ্ছি। পরি, হালিমা, চল তোরা। এলা দ্রুত হেঁটে চলে গেল। পরি আর হালিমা এলার পিছু পিছু যাচ্ছে, আর আরিয়ান এলা যাওয়ার দিকে তাকিয়ে আছে। পরি হালিমাকে চুপি চুপি বলল, এই রাগ, এই জেদ প্রেমে পড়ার একদম শুরু মনে হচ্ছে। আরিয়ান ভাইয়া একটু ভয়ঙ্কর হলেও অনেক কিউট তো। ইলার জন্য কিন্তু পারফেক্ট। এতদিনে কেউ আসছে ইলার রাগ দমানোর জন্য। আরিয়ান তখনও দাঁড়িয়ে ছিল, চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে জানে এই মেয়েটার ভেতরে আগুন আছে, কিন্তু সেই আগুনের ভেতরেই হয়তো এমন কিছু আছে যা একদিন তার নিজের হৃদয়ও জ্বালিয়ে দেবে। সন্ধ্যার ঠিক আগে আগে ইলা, পরি, হালিমা একটা নদীর ধারে বসে আছে। হালিমার পরি ইলাকে ডাকছে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ইলা যাচ্ছে না, পরিও জোর করছে না। ইলা তখন হালিমাকে বলল, তোরা 2জন যা, আমি এখানে আছি, আমার ভালো লাগছে না। পরি আর হালিমা আর কিছু না বলে চলে গেল, কারণ তারা দুজন জানে রাগিনীর রাগ উঠলে অবস্থা খারাপ আছে। পরি হালিমা চলে গেলে এলা চুপচাপ হাঁটতে লাগলো। নদীর ধার দিয়ে হালকা বাতাস বইছে। এলা একটা বেঞ্চে বসলো। মনটা অদ্ভুত ভারী হয়ে আছে। সে জানে না কেন সে এখানে এসেছে। কাউকে মিস করছে এখন,
কেমন আছে, কি করছে, সবকিছু চিন্তা করছে। আর আজ ইলার এখানে আসার কারণও সেটা দিয়ে বাড়ির এই নদীর ধারে তাসকিন প্রায় সময় আসতো, বসে থাকতো। তাসকিন বলতো এটা তার পছন্দের জায়গা, মাঝে মাঝে আসতো, আশেপাশের লোকজন দেখতো। তাসকিন বলতো এই সব কিছু ভাবছিল ইলা। বসে বসে একটু পরেই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। হ্যাঁ মেয়ে, আপনি এই সময় এখানে কেন, তাও একা? ইলা তাকিয়ে দেখলো আরিয়ান দাঁড়িয়ে আছে, হোয়াইট টি শার্ট, সাথে ব্লু জিন্স, এক হাতে ঘড়ি আর অন্য হাতে একটা হ্যান্ডব্যাগ আর ফোন, কিন্তু চোখে সেই একই তীক্ষ্ণতা। কেন একা আসতে পারি না, নাকি মেয়ে বলে একা বের হওয়া বারণ আছে? ইলার এই কথা শুনে আরিয়ানের রাগ উঠে গেল। এই মেয়ে সবসময় 2 লাইন বেশি বুঝে, বলে একটা বুঝে আরেকটা। আরিয়ান হাতের মুষ্টি শক্ত করে ধরল। ইলার মনে হলো এই বুঝি কালকের আর আজকের পাওনা মারটা 2 গালে পড়বে, তাই ইলা 2 হাত দিয়ে গাল চেপে ধরল। দেখুন, আপনি কথায় কথায় আমাকে মারতে পারেন না, আমার কিন্তু অনেক রাগ। মার খাওয়ার কাজ করলে তো মার খাবেন। আমি কোনো দোষ করিনি যে মার খাবো। আর আপনি আমাকে এত কিছু বলার কে? আপনি কি আমার গার্ডিয়ান নাকি যে এভাবে বলবেন? আরিয়ান না চাইতে ইলার গালে আবার একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ইলা তাকিয়ে দেখে আরিয়ানের চোখ লাল হয়ে গেছে, কিন্তু ইলারও এবার রাগ উঠে গেছে। তাই কোনো কিছু না ভেবে ইলা আরিয়ানকে থাপ্পড় মারার জন্য হাত তুলে পেছন থেকে পড়িয়ে এসে ইলাকে আটকে নেয়। ইলা তুই কি করছিস? বুদ্ধি কি আকাশে গেছে নাকি? এই অসভ্য লোকটা কি পেয়েছে, বারবার আমার থাপ্পড় মারে। চুপ কর, সিন ক্রিয়েট করিস না তো, মানুষজন দেখছে। ইলা এবার কান্না করে দেয় গালে হাত দিয়ে। হালিমা সে ইলাকে সান্ত্বনা দেয়। আরিয়ান পরীকে আর হালিমাকে দেখে বলে, আপনি মার খাওয়ার কাজ করেন দেখেই বারবার মার খান। এটা ঢাকা দেখে বেঁচে গেলেন। আমার এলাকায় হলে আমার খুদে সেনাকে নিয়ে আপনার এমন হাল করতাম, সে আর কাউকে মারার কথা ভুলে যাইতে। বাতাসে হালকা সন্ধ্যা ছোঁয়া, নদীর ধারে গাছের পাতাগুলো দুলছে। মৃদু আলোয় ইলা তখনও দাঁড়িয়ে আছে, গালে হাত, চোখে জল। আর আরিয়ান স্থির, কিন্তু তার মুখে স্পষ্ট রাগের ছাপ। আরিয়ান ভুরুকুসকে এগিয়ে এলো ইলার দিকে আর গলায় গর্জন নিয়ে বলল, আপনার এই মুখটা বন্ধ রাখুন, বেশি কথা বলে মানুষ আপনাকে পাগল ভাববে। পাগল ভাবলে ভাববে, সমস্যা কি? কিন্তু আমি কাউকে মিষ্টি কথা বলার জন্য জন্মাইনি। আমার কথা সবার তিতাই লাগে। আরিয়ান আর ইলার ঝগড়া শুরু হয়ে গেছে। পরি হালিমার দিকে তাকিয়ে ফিসফিস করলো, এবার তুই ইলা গায়েব। এই দুইজনের ঝগড়া থামানো মানেই হচ্ছে আগুনে ঘি ঢালার সমান। আরিয়ান ভাইয়া হাসলেও ভয় লাগে আমার। আর এখন তো চোখ লাল হয়ে গেছে। আল্লাহ রে, এবার কি হবে কে জানে। ইলা রে, তোর কি হবে? ইলাও কম না। ইলা পিছু না হটে এক ধাপ এগিয়ে গেল আরিয়ানের দিকে, চোখে আগুন। ইলা চোখ বন্ধ করে বলতে লাগলো, আপনি নিজেকে কি ভাবেন, হিরো? মানুষের গায়ে হাত তুলে আপনি নিজের রাগ দেখান, এটা হিরোইজম না, বর্বরতা। আর আপনি ভাবেন আপনি খুব সাহসী? প্রশ্নের উল্টাপাল্টা জবাব দেন। এটা সাহস না, এটা সীমাহীন বেয়াদবি। বিয়াদ্দবি কি সেটা আমাকে শেখাচ্ছেন? আমি কি আপনার স্টুডেন্ট নাকি? না, আমি এমন কেউ না যিনি আপনাকে শেখাতে যাব, কারণ আপনাকে শেখানো মানে নিজের শান্তি হারানো। ইলা একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো আরিয়ানের। আরিয়ান ইলার পারফিউমের স্মেল পাচ্ছে, চুলের শ্যাম্পুর স্মেল পাচ্ছে। আরিয়ান ইলার থেকে কিছুটা পিছিয়ে এলো। ইলা এবার আরিয়ানের কাছে আসলো। আরিয়ান রাগ করে বলল, দূর থেকে কথা বলুন, কাছে আসার দরকার নেই। তাহলে আমার থেকে দূরে থাকুন, আমাকে বাঁচানোর দায়িত্বও নেননি আপনি। আমি মরলে মরবো। আপনার মতো মেয়েকে বাঁচারে সমস্যা, আর না বাঁচারেও সমস্যা। পরি আর হালিমা দেখছে এদের ঝামেলা বেড়েই যাচ্ছে। আশেপাশের লোকজন তাকিয়ে দেখছে। পরি তাড়াতাড়ি এসে দুজনের মাঝে দাঁড়ালো। এই থামুন আপনারা, মানুষ জড়ো হয়ে যাচ্ছে। দোস্ত চুপ কর তুই, ওরা ঝগড়া কন্টিনিউ করুক, কালকে আবার ভিডিও ভাইরাল হবে। কিন্তু ইলা থামার নাম নিচ্ছে না। তার চোখে রাগের অগ্নি, একটার পর একটা বলের মতো কথা বের হতেই আছে। আপনি জানেন আপনি কি একদম রাক্ষস লোক, সব সময় রাগে ফুঁসেন যেন মানুষ না আগুনের ফুলকি। আরিয়ান এবার একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। এক মুহূর্তের মতো হাত উঠালো, কিন্তু এবার মারলো না, কারণ ইলা নিজের 2 হাত দিয়ে গাল ঢেকে ফেলেছে আগে ভাগে। দেখুন, আমি জানি আপনি আবার মারবেন, তাই আগে থেকেই রক্ষার জন্য প্রোটেকশন নিলাম। পরি আর হালিমা এদের কাণ্ড দেখে হবাক। পরি এক হাত দিয়ে মুখ ঢাকলো, হাসি চেপে বলল, এই মেয়েটা পাগল রে। আরিয়ান ভাইয়া শান্ত হন দয়া করে। আরিয়ান গভীর শ্বাস নিল, মুঠো খুলে ফেললো, ধীরে ধীরে চোখের ক্লান্তি, কিন্তু ঠোঁটে হালকা কাপা হাসি। আপনি একদিন নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আমার বিপদ আমি নিজেই ডেকে আনবো, কিন্তু তবুও আপনার মতো রাক্ষস লোকের কাছে যাব না হেল্পার জন্য।
আরিয়ানা কিছু না বলে ঘুরে হাঁটতে লাগলো সোজা নদীর ভার ধরে। তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল দূরে। আর ইলা তখনও দাঁড়িয়ে এক হাতে গাল চেপে, চোখে একরাশ কান্না, মুখে একরাশ জেদ। রাক্ষস লোক, আর কখনো আপনার সামনে আসবো না। কে বলে ওর মুখ দেখবে না? সেই কালকে প্রথমে দেখবো তার সামনে দাঁড়িয়ে আছে। এই দুজনের মধ্যে প্রেম আর যুদ্ধের পার্থক্য বোঝা দেয়। তিনজন কথা বলতে বলতে হলে ফিরে যাচ্ছিল, কিন্তু ইলা চোখে তখন এক অদ্ভুত কাঁপুনি। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। কেউ এই ছেলে যে বারবার তার সামনে আসছে আর থাপ্পড় মেরে চলে যাচ্ছে। সকালটা বেশ ঠান্ডা। ঢাবির ক্যাম্পাসের গাছে গাছে শিশিরের ফোঁটা ঝুলে আছে। শহীদ জননী হলের সামনে মেয়েরা সকালে দৌড় দিচ্ছে। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ লাইব্রেরির দিকে ছুটছে। এলা জানালার পাশে বসে চা খাচ্ছে। চোখে ভোরের আলো, ঠোঁটে হালকা হাসি, কিন্তু ভেতরে একটা দৃঢ়তা। গতরাতের ঘটনাটা এখনো যেন মাথায় ঘুরছে। আরিয়ান, তার সেই রাগ, তার সেই গর্জন আর নিজের মুখে জেদে ভরা কথাগুলো। কিন্তু আজ ইলা একটাই সিদ্ধান্ত নিয়েছে, কোনোদিন সেই রাক্ষস লোকটা সামনে যাবে না। সে আয়নায় নিজের মুখের দিকে তাকালো। 1 বছর আগে সেই কাঁদুনি মেয়েটা এখন পুরো বদলে গেছে। চোখে সাহস, মুখে আত্মবিশ্বাস, আর ভেতরে এক অদ্ভুত শান্তি। পরি বিছানার উপর চিত হয়ে পড়ে আছে। হালিমা এখনো হাই তুলছে। এলা ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওঠ তোরা, 8টা বাজে, দেরি হয়ে যাবে ক্লাসে। দোস্ত, আমার ক্লাসটা 9টায়। তুই যা, আজকে আমার ভালো লাগছে না, আমার ঘুম দরকার। এলা হাসলো, ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে গেল। শুধু একখানা সাদা কুর্তি, নেভি ব্লু জিন্স আর স্নিকার্স, মুখে মাস্ক আর চুল খোলা। রাস্তার দুপাশে পাখিদের ডাক, চারপাশে একটা প্রশান্ত পরিবেশ। এলা ভাবছে, আমি আমার মতো থাকবো, যে কেউ এসে আমাকে মারবে সেটা হতে দিব না। কেউ আমাকে বাঁচাবে না, আমি এখন নিজের রক্ষক। আজ নতুন কোর্সের প্রথম ক্লাস। ডিপার্টমেন্টের বড় লেকচার থিয়েটার, ভর্তি ছাত্রছাত্রী। এলা সামনের দিকে গিয়ে বসলো। পাশে এক নতুন ছেলে বসে আছে, নাম মায়ন। শান্ত চোখ, ভদ্র হাসি। সে এলাকে দেখে পড়ল, আপনি কি এলা তালুকদার, ভাইরাল ভিডিওর হিরোইন? হিরোইন না, আমি একজন সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে এমন থাপ্পড় মারে? মাঝে মাঝে বাঁচতে হলে অল্প কিছু অস্বাভাবিক হতে হয়। দুজনের হাসিতে সকালটা হালকা হয়ে গেল। ক্লাস শেষ করে এলা ক্যান্টিনে গেলে দেখতে পায় পরি আর হালিমা বসে খাচ্ছে। আছে ক্যান্টিনে। ওই ছেলেটা কে রে? সকাল থেকে সবাই বলছে তোর সাথে দেখা গেছে, তোরা নাকি অনেক হাসাহাসি করছিস। নতুন ক্লাসমেট, ছেলেটা শান্ত ভদ্র, আর তার নাম আয়ন। মানে আরিয়ান ভাইয়া টাইপ না? আরিয়ান নামটা আর মুখে আনবি না। তার কণ্ঠে এমন দৃঢ়তা যে পরি হালিমা চুপ হয়ে গেল। এলা এখন এমনই, নিজের সিদ্ধান্তে অনড়, কাউকে নিজের মনের ভেতরে ঢুকতে দেয় না। এলা লাইব্রেরিতে বসে বই পড়ছে। পাশের টেবিলে আয়ন বসে আছে। দুজনের মাঝে নিঃশব্দ যোগাযোগ চলছে। চোখের ভাষায় হঠাৎ আয়ন বলল, তুমি জানো, আমি আজ একটা কথা ভেবেছি। কি কথা? তুমি মানুষকে ভয় দেখাও না, তুমি মানুষকে ভাবিয়ে দাও। এলা চুপ করে তাকিয়ে রইল। তার মনে হলো এই ছেলেটা হয়তো সত্যিই ভিন্ন। দিনটা এলার এভাবে কেটে গেল। হলের ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে এলা। চাঁদের আলো মুখে পড়েছে। তার কানে বাজছে পুরনো গান। মনে পড়ছে কালকের সেই সন্ধ্যার নদী, সেই রাগ, সেই থাপ্পড়। কেন মানুষটাকে মনে পড়ছে আবার? এলা মাথা নাড়ল। না, ওর কথা ভাবা মানে নিজের স্বাধীনাকে বাধা দেওয়া। হালিমা পেছন থেকে এসে বসলো পাশে। কি দেখছিস আকাশে? আমার শান্তি খুঁজতেছি। আরিয়ান ভাইয়া তোকে দেখে এখন শান্ত হয় নাকি আগুন ধরায় জানি না। আমি আর কারো আগুনের ভেতরে পুরব না। কিউটি, এবার আমি নিজেই আলো হব। পরের দিন সকালে ইলা, পরি আর হালিমা মিলে ক্লাসে যাচ্ছিল। একটু পরে আয়ন তাদের সাথে অ্যাড হলো। দূর থেকে কেউ তাকিয়ে আছে, কালো সানগ্লাস, কালো গাড়ি থেকে। চোখে সেই পরিচিত আগুন, মুখে হালকা রাগ। সে আরিয়ান খান। আরিয়ান ইলার দিকে তাকিয়ে আছে। এলা হাসছে। তার পাশে নতুন ছেলেটা আরিয়ান মৃদু স্বরে বলল, ভালো আছে মেয়েটা, কিন্তু কেন জানি শান্তি লাগছে না। আরিয়ান চলে গেল। এলা একবার ঘুরে তাকালো, কেউ নেই, শুধু বাতাস বইছে আর পাতার মৃদু শব্দ। তার হৃদয়টা হালকা কেঁপে উঠল। কিন্তু সে নিজের মনে বলল, না, আমি আর কোনো রাক্ষসের গল্পে ফিরবো না। এবার আমি আমার গল্পের নায়িকা। 1 মাস কেটে গেল। সেদিনের পর থেকে আরিয়ান আর ইলার সামনে আসেনি। আর ইলাও আরিয়ানকে ভুলে গেছে। ইলা ইলার মতো বিন্দাস আছে। ইলা, হালিমা, পরি এই 1 মাসে যত ভণ্ডামি আছে করে বেরিয়েছে। আজ ইলা তার মামা বাড়ি থেকে হলে ফিরছিল। বিকেলে ঢাকা তখন যেন মানুষে গমগম করছে। আকাশে হালকা ধুলার কুয়াশা, কিন্তু গরম এখনো মাটির গায়ে আটকে আছে। ইলা তার মামার বাসা থেকে ফিরছিল। ট্রাফিক এত বেশি যে বাসে ওঠা অসম্ভব। অবশেষে সে মেট্রো রেলেই উঠল।
ট্রেনের ভেতর ঢুকেই যেন এক সমুদ্র ভিড়, কেউ ফোনে চিৎকার করছে, কেউ কারো কাঁধে ঝুলে আছে। এলা কষ্টে কোনোভাবে একটা জায়গায় দাঁড়ালো, একদম কোণের দিকে। এলার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ভিড়ে ঘামের গন্ধ আর শব্দে মাথা ঝিমঝিম করছে। ঠিক তখনই তার চোখ গেল এক জায়গায়, নেভি ব্লু শার্ট, শার্টের হাতা মোড়ানো কোনোই পর্যন্ত, বাম হাতে কালো ঘড়ি, ডান হাতে একটা ব্রেসলেট, পায়ে সাদা স্নিকার্সে। এক মুহূর্তে ইলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আর কেউ নয়, আরিয়ান। এলার একটু ভয় হলো, আজ আবার না মার খায় একা বের হওয়ার জন্য। আজ 1 মাস পর দেখা, কিন্তু ঠিক সেই রাগের চেহারা, ঠোঁটে অন্য মনস্ক ভাব, কানে ছোট ইয়ারফোন, কিন্তু চোখে অদ্ভুত এক স্থিরতা। আরিয়ান এমন ভান করলো যে এলাকে দেখেনি। আরিয়ানের দৃষ্টি বাইরে, ট্রেনের জানালার দিকে। এলা দ্রুত চোখ সরিয়ে নিল, বুকের ভেতর যেন হঠাৎ ঝড় উঠল, গলা শুকিয়ে গেল। মনে হলো এই শহরের সব শব্দ হারিয়ে গেছে, শুধু ট্রেনের শব্দ আর নিজের হৃদস্পন্দন বাজছে কানে। এলা মনে মনে ভাবল, সে এখানে কেন? কিন্তু সে চুপ। একটু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটার উপস্থিতি যেন পুরো জায়গাটার বাতাস বদলে দিয়েছে। মেট্রো রেল পরের স্টেশনে পৌঁছাতেই নতুন করে মানুষ উঠল, ভিড় বেড়ে গেল, শ্বাস নেওয়া কষ্টকর। ঠিক তখন কিছু ছেলে উঠল, বয়সে হয়তো 20 থেকে 22-এর মধ্যে। তারা চারপাশে তাকিয়ে হেসে হেসে একে অপরকে কিছু বলছে। এরপর তাদের একজন ইলার দিকে তাকিয়ে হালকা ভঙ্গিতে এগিয়ে এলো। এলা একদম দেয়ালের পাশে দাঁড়িয়েছিল, পাশে আর জায়গা নেই। ভিড়ের অজুহাতে ছেলেটা ঠিক এলার সাইডে এসে দাঁড়ালো, শরীর ঘেঁষে। এলার মুখ একদম নিস্তব্ধ হয়ে গেল, চোখে ভয় নয়, এক অজানা রাগের ছাপ ফুটে উঠল। সে নড়তে চাইল, কিন্তু জায়গা নেই। ভিড় টেলে কেউ সামনে থেকে আসছে, আবার কেউ পেছনে সরে যাচ্ছে। এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এলার কেন জানি নিজেকে অসহায় মনে হচ্ছে, কান্না করবে এমন অবস্থা। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠস্বর ভিড়ের মাঝ দিয়ে এলো, এক্সকিউজ মি। এলা মাথা তুলে তাকিয়ে দেখে আরিয়ান। আরিয়ান ভিড় ঠেলে আসছে সামনে, তার চোখ ঠান্ডা, মুখ শক্ত, একটাও শব্দ নেই। 2 সেকেন্ডের মধ্যে সে এসে দাঁড়ালো ইলার সামনে, আর সেই ছেলেগুলোকে ঠেলে সাইড করে দিল। আরিয়ান সরাসরি ছেলেগুলোর চোখে তাকিয়ে বলল, এখানে জায়গা ফাঁকা করো। তার কণ্ঠে এমন কিছু ছিল যা কেউ সাহস পেল না প্রতিবাদ করার। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে পিছিয়ে গেল। আরিয়া নীলার দিকে মুখ করে দাঁড়ালো, যেন একটা ঢাল হয়ে গেছে মেয়েটার সামনে। ট্রেন হালকা তুলছে, মানুষ ঠেলছে একে অপরকে, কিন্তু ইলার চারপাশে এখন একটা অদ্ভুত সুরক্ষা বলয়। আরিয়ান সামান্য হাত বাড়িয়ে দেয়ালের পাশে হাত রেখে জায়গা তৈরি করলো, যাতে কেউ কাছাকাছি না আসে। ইলা কিছু বলল না, শুধু নিঃশব্দে চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতর তীব্রভাবে ধকধক করছে, যেন প্রতিটা স্পন্দন নিজের কানে শুনতে পাচ্ছে। আরিয়ানও মুখ ফিরিয়ে রেখেছে, কিন্তু চোখের কোণায় বারবার পড়ছে মেয়েটার চোখে। এলা চুলের পাশে ছোট্ট দুল দুলছে, চোখের পলক কাঁপছে হালকা। মুহূর্তের ভেতর পুরো দুনিয়া যেন থেমে গেছে। বাইরের শব্দে, ট্রেনের দুলুনিতে, মানুষের ভিড়ের সবকিছুর মাঝেও দুজনের মধ্যে এক নীরব সংলাপ শুরু হয়ে গেছে। এলা বুঝতে পারল আরিয়ান যতই চায় না তাকাতে, তবুও তাকাচ্ছে। আরিয়ান এলার দিকে তাকিয়ে দেখল মেয়েটা যতই ঠান্ডা মুখে থাকুক, তবুও সে ভয় পেয়েছে, এবং সেই ভয় লুকাতে পারছে না। একটু পরে ট্রেন একটা মোড় নিতেই ধাক্কা লাগলো। আরিয়ান সামান্য পিছলে গেল, আর কোনোভাবে নিজেকে সামলাতে না পেরে এলার কাছাকাছি চলে এলো। দুজনের মধ্যে এখন 1 ইঞ্চিরও কম দূরত্ব। এলার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আরিয়ানের হার্টবিট শুনতে পাচ্ছে এলা। সাথে আরিয়ানের দেওয়া মাতাল করা ব্লু শ্যানেল পারফিউম দিয়েছে আরিয়ান। এই পারফিউমটা এলার খুব পছন্দের। এলা মাঝে মাঝে ভাবে ও মেয়ে না হয়ে ছেলে হলে এই পারফিউমটা ব্যবহার করত। আর আরিয়ান নিজের চোখ নামাতে চাইলেও নামাতে পারল না। তার চোখ এলার চোখে আটকে গেল সরাসরি। চারপাশে সবাই নিজেদের জগতে ব্যস্ত, কিন্তু এই দুজনের সময় যেন অন্য পথে চলছে। এলা চুল উড়ে এসে লাগছে আরিয়ানের মুখে। আরিয়ান গভীর নিঃশ্বাস নিল মেয়েটার পারফিউম আর চুলের শ্যাম্পুর স্মেলে, যেন হার্ট বের হয়ে যাবে এমন অবস্থা। আরিয়ান হাত মুঠো করে আছে, যেন নিজেকে থামাতে চাচ্ছে। না, এটা ঠিক না। আমি কেন ওর দিকে এমন তাকাচ্ছি? মনে মনে ভাবছে। আরিয়ান কিন্তু চোখ সরাতে পারছে না। এলারও শরীর জমে গেছে। এই প্রথম কোনো ছেলে এতটা কাছে এসেছে, তবু এলা ভয় পায়নি, বরং তার বুকের ভেতর একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে। হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে দুজনের কাঁধ একে অপরের সাথে লেগে গেল। এলার চোখ হঠাৎ উঠে গেল আরিয়ানের চোখে। আরিয়ানও তাকিয়ে আছে। আরিয়ানের অস্বস্তি হচ্ছে, তাই কিছুটা পিছিয়ে আসলো। দুজনেই নিঃশব্দ, কেউ কিছু বলে না, কিন্তু সেই নীরবতার ভেতর কথার চেয়ে বেশি কিছু বলা হয়ে যায়। আরিয়ান মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো, ঠোঁটের কোণে সামান্য টান। এলা বুঝতে পারছে আরিয়ান চুপ আছে।
কিন্তু তার ভেতরে একটা ঝড় বইছে। শেষ স্টেশন ঘোষণা হতেই ট্রেন থামলো। মানুষ নামতে লাগলো ঠেলাঠেলি করে। ইলা নামলো ধীরে, পেছনে তাকালো না, কিন্তু পায়ের শব্দ বুঝে নিল আরিয়ানও নামছে। বাইরে রাত নামছে, বাতাসে ঠান্ডা ছোঁয়া। ইলা মনে মনে বলল, একটা শহরে কতবার দেখা হয় একজনের সাথে, এটা কি ভাগ্য বারবার ঠেলে দেয় নাকি এই ছেলের কোনো প্ল্যান? ইলা চুপচাপ দাঁড়িয়ে আছে। শহরের বাতাসে ক্লান্তির গন্ধ, আর তার মনে কেমন যেন অজানা এক অশান্তি। আজ আবার দেখা হলো, কিন্তু কোনো কথা বললাম না। অন্তত একটা ধন্যবাদ দেওয়া দরকার। ইলা পিছনে ঘুরে বলল, ধন্যবাদ আমাকে প্রটেক্ট করার জন্য। আরিয়ান একবারও চোখ তুলে তাকালো না। ইলার দিকে কেবল সামান্য মাথা নেড়ে ভিড়ের ভেতরে হারিয়ে গেল। ইলা কিছুক্ষণ তাকিয়ে রইল তার পেছনের দিকে, তারপর নিঃশব্দে হলে ফিরে গেল। হলে এসে ঘটনাটা কাউকে বলল না, কারণ ইলা জানে পরি আর হালিমা এটা শুনলে দুজনই মজা নিবে। তাই ইলা চেপে গেল। রুমে ঢুকে ইলা দেখলো পরি বিছানায় বসে আছে চুপচাপ। হালিমা জানালার পাশে দাঁড়িয়ে বই উল্টে পাল্টে দেখছে, কিন্তু মুখে অদ্ভুত একটা গাম্ভীর্য। কিরে পরি, এমন বাংলার পাঁচ হয়ে বসে আছিস কেন? আমি ছাড়া কে তোকে বকেছে? পরি মাথা নিচু করে আছে, কিছু বলল না। হালিমা একদম শান্ত গলায় বলল, তোদের তো এখন বাড়ির টিকিট কাটতে হবে। কেন? আমরা তো পরের সপ্তাহে যাওয়ার কথা ভাবছিলাম। কিছুদিন আগে পরীর বিয়ের প্রস্তাব এসেছিল, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। পরি তো বলেছিল ছেলেটা খুব ভদ্র, ছবি দেখেই পরীকে পছন্দ করেছে। বলছিল পরিও ছেলেটাকে পছন্দ করেছে, দেশে আসলে বিয়ে করে নেবে। ছেলেটা দেশে চলে এসেছে, আগামী মাসের মধ্যেই বিয়ে। এক মুহূর্তে রুমটা নিস্তব্ধ হয়ে গেল। শুধু ঘড়ির কাঁটার টিকটিকির শব্দ শোনা যাচ্ছে। ইলা কিছু বলল না। তার চোখে এক ঝলক পানির আলো, কিন্তু সে চায় না কেউ সেটা টের পাক। বুকের ভেতর হালকা একটা খালি জায়গা তৈরি হলো, যেন কেউ তার শৈশবটা চুরি করে নিয়ে যাচ্ছে নিঃশব্দে। পরি নিচু গলায় বলল, তুই কিছু বলছিস না কেন এখন ইলা? বলবো কি করে? তুই চলে গেলে আমি তো একদম একা হয়ে যাব। একসাথে বড় হয়েছি, খেলেছি, মার খেয়েছি, আজ তুই বিয়ে করে চলে যাবি? ইলা আর কিছু বলতে পারল না। পরি এগিয়ে এসে ইলার কাঁধে মাথা রাখলো। দুজন চুপচাপ বসে রইল কিছুক্ষণ। হালিমা নরম স্বরে বলল, তোরা দুজন এখন কাঁদবি না, আমি কিন্তু কান্না করে দেবো। আর তোরা এত ঢং করিস কেন? বিয়ের পর বন্ধুত্ব শেষ হয় নাকি? শেষ হয় না ঠিকই, কিন্তু বদলে যায় অনেক কিছু। রাতের জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। পরে চুল উঠছে, আর ইলা তাকিয়ে রইল আকাশের দিকে। চারটা আজও আছে, কিন্তু আজ যেন একটু দূরে মনে হচ্ছে। দুপুরের হালকা রোদে ইলা হলে বসে পড়ছে। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আম্মু। ইলা একটু চমকে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে মা সাবিহার কণ্ঠে ভেসে এলো, ইলামা, কবে কেমন আছিস? একটা সুখবর দেওয়ার জন্য ফোন দিলাম। আলহামদুলিল্লাহ আম্মু। কি খবর আম্মু? পরীর বিয়ের ডেট ঠিক হয়েছে রে। 15 দিন পরেই পরীর বিয়ে। তো যত তাড়াতাড়ি পারিস চলে আয়। ইলা অবাক হয়ে চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, সব ঠিকঠাক হয়ে গেছে। ছেলে 2 মাসের ছুটি নিয়ে এসেছে, তাই দেরি করতে চায় না। তুই পরি আর হালিমা একসাথে চলে আয়, যত তাড়াতাড়ি পারিস। এখন বাড়ি সাজাতে হবে, অতিথি আসবে, আয়োজন করতে হবে, অনেক কাজ আছে। ফোন কেটে যাওয়ার পর ইলা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরি আর হালিমা দুজনে ইলার মুখের দিকে তাকিয়েছিল। কি রে, এমন মুখ করে আছিস কেন? বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, 15 দিন পর তুই শ্বশুর বাড়ি? আমাদের আজ বা কালই বাড়ি যেতে হবে। তাহলে তো সময় খুবই কম, আজই ব্যাগ গোছাতে হবে। এলারা ব্যাগ গুছিয়ে নিল, সাথে কিছু কেনাকাটা করে নিল বিয়ে বাড়ির জন্য। 2 দিন পর বিকেলের মিষ্টি হাওয়ায় 3 জন স্টেশনে গেল। হালিমা অনেক খুশি গ্রাম দেখার জন্য। হালিমার গ্রাম অনেক পছন্দের। রাত 8টায় ইলারা ট্রেনে উঠল। যেহেতু রাতের জার্নি, তাই ট্রেনে কেন কোনো এনজয় করার মতো কোনো মেমোরি নেই, তাই 3 জন ঘুমিয়ে গেল। ভোর 5টা ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। জানালার বাইরে তখনও কুয়াশায় ঢাকা হালকা নীল আকাশ। ইলারা নামলো ট্রেন থেকে, কাঁধে ব্যাগ, চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু মনে তীব্র উত্তেজনা। বাড়ি থেকে গাড়ি পাঠানো ছিল। স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে কালো রঙের একটি ঝকঝকে গাড়ি। ইলা ড্রাইভারকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা। ড্রাইভার হালকা হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম মামুনিরা, চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। 3 জন গাড়িতে উঠে পড়লো। প্রায় 1 ঘন্টা পর সূর্যের প্রথম আলো যখন গাছের পাতায় পড়ছে, গাড়িটা ঢুকে পড়লো তালুকদার বাড়ির গেট দিয়ে। গেটটা বিশাল পুরনো কাঠ আর লোহার মিশ্রণে তৈরি, তার উপর লেখা তালুকদার ভিলা। গেটের দুপাশে রঙিন ফুলের গাছ, গাধা, রজনীগন্ধার গোলাপের ঝড়ে ভরে আছে। গাড়ি ঢোকার সাথে সাথে ফুলের গন্ধ মিশে গেল সকালের ঠান্ডা বাতাসে। এলাদের বাড়িটা 3 বিঘা জমির ওপর দাঁড়িয়ে থাকা এক 4তলা রাজপ্রাসাদ। যেন সাদা রঙের বাড়িটা সকালের আলোয় চকচক করছে, যেন বরফে মোড়ানো কোনো প্রাসাদ।
চারপাশে সবুজ লন, মাঝখানে ফোয়ারা থেকে পানি ঝরছে টুপটাপ শব্দে, আর সেই শব্দ মিশে যাচ্ছে পাখির কিচিরমিচিরের সঙ্গে। ডান পাশে ছোট্ট বাগান, তাতে নারকেল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, আর তার পাশে এক চিলতে পাথরের বসার জায়গা, যেখানে বিকেলে সবাই চা খায়। বাড়ির বাম পাশে আছে পুরনো কাঠের দোতলা গেস্ট হাউস, সেখানে অতিথিদের থাকার ব্যবস্থা, আর পাশে গাড়ির গ্যারেজ। প্রবেশপথের সামনে সাজানো রঙিন আলোর মালা, দরজায় টাঙানো তাজা ফুলের মালা, যেন বিয়ের উৎসব শুরু হয়ে গেছে। ইলার মা সাবিহা দরজায় দাঁড়িয়ে, মুখে প্রশান্তির হাসি। এই তো এলো, আমার মেয়েরা এসেছে মা। ক্লান্ত নিশ্চয়ই? ইলা এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। পরিও মাথা নিচু করে সালাম করলো। যাও ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি তোমাদের। সবাই ফ্রেশ হয়ে একসাথে সকালের খাবার খেলো। টেবিলে বড় বাবা, মেঝো বাবা আর রাশেদ তালুকদারও ছিল। হাসি আড্ডায় ভরে গেল বাড়িটা, কিন্তু ইলার মনে কেমন একটা অদ্ভুত নীরবতা কাজ করছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। নাস্তা শেষ করে তিনজন ঘুমিয়ে পড়ল। পরি নিজের রুমে, ইলা আর হালিমা ইলার রুমে। তিনজন ঘুম থেকে উঠল বিকেলবেলা। উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে ইলা বলল নদীর পাড়ে যাবে, কিন্তু হালিমার মাইগ্রেনে ব্যথার জন্য নদীতে গেল না। তাহলে তুই থাক, আমি পিচ্চিগুলোর সাথে দেখা করে আসি। বিকেলের হালকা রোদ আস্তে আস্তে কমে আসছে। ইলার পরি একসাথে নদীর ধারে চলে গেল, আর হালিমা তখন ইলার রুমে বসে মোবাইল স্ক্রল করছে। ভালো লাগছে না, তাই শুয়ে পড়ল। আবার 30 মিনিট পরেও ঘুম আসছে না, তাই ইলাকে ফোন করে বাড়ি আসতে বলল। ফোন কেটে হালিমা তাদের জনের ভিডিও দেখছে। ঠিক তখনই কেউ পেছন থেকে এসে হালিমার চোখ দুটো চেপে ধরল। হালিমা হাতে স্পর্শ করে বোঝার চেষ্টা করলো কে, কিন্তু বুঝতে পারল না। কে রে? আমি চিনতে পারছি না। ভেসে আসলো একটা ছেলের কণ্ঠ। কে আমি? গ্যাস কর দেখি। হালিমা চমকে উঠল। ছেলের ভয়েস শুনে তারপর বিরক্ত স্বরে পড়ল, এই কে আপনি? চোখ ছাড়ুন বলছি। ছেলেটা চোখ ছেড়ে দিয়ে বলল, ওহো, এখনই চিনতে পারলি না? তাহলে দেখ আমি কে। হালিমা পিছনে ঘুরে তাকালো। 5 ফিট 11 ইঞ্চির এক ছেলে, সুঠাম দেহি, চুলগুলো এলোমেলো, ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে হালিমা চিৎকার করে উঠল। আপনি কে? আপনি? ছেলেটা হালিমাকে দেখে চিৎকার দিয়ে উঠে দুপা পিছিয়ে গেল। তারপরে কিছুটা তীক্ষ্ণ চোখ দিয়ে দেখে হেসে বলল, কি রে পেতনি, তুই কি প্লাস্টিক সার্জারি করে ফেস চেঞ্জ করছিস নাকি বিয়ে উপলক্ষে? হালিমা কিছুটা অপমানিত বোধ করলো। নিজেকে পেতনি বলাতে হালিমা তখন হাত কোমরে রেখে বলল, আপনি মেয়েদের রুমে ঢুকলেন কেন পারমিশন ছাড়া? সেটা বলুন আগে। ছেলেটা এবার একটু লজ্জা পেয়ে মাথা চুলকালো, কিন্তু পরবর্তীতে উত্তর দিল, এক্সকিউজ মি, এটা আমার কাজিনের রুম, তাই আমার পারমিশন নেওয়ার প্রশ্ন আসে না। বাই দ্য ওয়ে, আপনি কে? আমার নাম হালিমা সরকার, ইলার আর পরি বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, ঠিক আছে, আমি চিনতে পেরেছি। আমি রায়েত তালুকদার, ইলার কাজিন। কি? আপনি তাহলে সেই প্লে বয় ভাই রায়েত? হোয়াট? এতক্ষণ ধরে হালিমার আর রায়েদের ঝগড়া শুনছিল ইলা আর পরি। রুমের দরজায় দাঁড়িয়ে এবার আর হাসি কন্ট্রোল করতে না পেরে হেসে ফেলল। হালিমা আর রায়েদ দুজন পেছনে ফিরে তাকালো। রায়েত ভাই, তুমি কখন এলে? আমি তো চিনতেই পারিনি। কি সারপ্রাইজটাই না দিলে তুমি সবাইকে। রায়েদ ঘুরে ইলা আর পরির দিকে এগিয়ে এসে মুখে উজ্জ্বল হাসি নিয়ে বলল, 5 বছর পর ফিরলাম চাইনা থেকে, ভাবলাম সবাইকে সারপ্রাইজ দিই, কিন্তু সারপ্রাইজটা উল্টো নিজের উপরেই পড়লো মনে হয়। আপনার সারপ্রাইজে আমার হার্ট অ্যাটাক হতে যেত আরেকটু হলে। বাট আপনি তো ভয় পেয়ে কিউট হয়ে গেছেন অনেক। ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই দুষ্টুমি করবে না। আজ থেকে তোমার চিনতে পাও। আমার আর বোনের দরকার নেই, দুইটাই যথেষ্ট। এখন একটা বউ দরকার। ভাইয়া তুই আর ভালো হইলি না, এসেই ফ্ল্যাট শুরু করে দিলি। তিনজনের হাসিতে রুম ভরে উঠল, আর হালিমা ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। বাইরে সন্ধ্যার আলো নরম হয়ে আসছে, উঠোনে বাতি জ্বলছে, কেউ ফুল সাজাচ্ছে, কেউ গানে মেতে উঠছে। ইলা রাশেদ তালুকদারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আব্বু, বিয়ে তো দেরি আছে, তাহলে এত তাড়াতাড়ি এত সব আয়োজন কেন? কারণ 2 দিন পরে ছেলেপক্ষরা আসবে, তাই এখন থেকে সব ঠিক করা হচ্ছে। ছেলেপক্ষ তাহলে বিয়ের আগেই চলে আসবে? হ্যাঁ মা, যেহেতু আমাদের বড় মেয়ের বিয়ে, তাই আমরা চাই অনেক বড় করে বিয়ের অনুষ্ঠান হোক। আমাদের সব আত্মীয় স্বজনরা আসবে, সাথে ছেলেপক্ষের লোকজন আসবে। আব্বু, এত এত লোকজন থাকবে কোথায়? রাশেদ তালুকদার হেসে বলল, সেটা তোকে টেনশন করতে হবে না, তুই বিয়েতে মজা কর। পরের দিন সকাল থেকে বাড়িতে আলাদা উল্লাস শুরু হয়েছে। রায়াত সকাল থেকেই বাড়ির সবাইকে নিয়ে মহা হইচই শুরু করে দিয়েছে। কখনো রান্নাঘরে ঢুকে সাবিয়াকে বিরক্ত করছে। ছোট আম্মু, আজ আমি রান্না করব, আপনারা একটু রেস্ট নিন। কি বললি? তুই রান্না করবি? তাহলে জীবন শেষ। আরে ছোট আম্মু, আমি কিন্তু ইউটিউব দেখে চিকেন কারি বানাইতে শিখেছি। চাইনায় তো আমাকে একা একা রান্না করে খেতে হয়। তুই
তুই যদি রান্না করিস বাড়ির লোক সবাই পালাইয়া যাইবে। তুই এখান থেকে যা তো, আমার অনেক কাজ আছে, আর জ্বালাস না। সাবিয়া রান্নাঘর থেকে বের হয়ে গেল। একটু পরে হালিমা আসলো। রান্নাঘরে এসে রায়াতকে দেখে আবার চলে যাচ্ছিল। তখন রায়াত হালিমার দিকে দেখে হাসলো। দুষ্টমি করে হালিমার দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু আমার সহকারী হবেন। আমার সময় নেই, আমি এখন ব্যস্ত। ও বুঝেছি, আপনি ইলাদের ডান্স টিমের হেড। যান যান, আপনাদের লেট হয়ে যাচ্ছে। আপনি কিভাবে জানলেন? আপনাদের গোপন প্র্যাকটিসের আওয়াজ কিন্তু আমি কাল রাতে শুনেছি। আমার ঘুমের 12টা বাজায় দিয়েছিলেন। হালিমার চোখ বড় হয়ে গেল। এত চুপি চুপি সবকিছু প্ল্যান করার পরে কেউ জানতে পারল? হালিমা মুখে হালকা রাগ নিয়ে বলল,